এসআইআর নিয়ে আজ সুপ্রিম কোর্টে সব থেকে বড় রায়, যে ক্ষেত্র থেকে দাঁড়িয়ে বারবার শাসক দল অভিযোগ করছিলেন এবং কমিশন অভিযোগ করছিলেন যে এআরও এবং ইআরওরা তারা ইচ্ছাকৃতভাবে কোনো ডকুমেন্ট ছাড়াই নাম আপলোড করে দিচ্ছে। এমনকি তারা, আমরা আগেও আপনাদের সাথে আলোচনা করেছি যে খবরের কাগজের কাটিং তারা দিয়ে দিচ্ছে, ডকুমেন্ট হিসেবে ব্যবহার করে দিচ্ছে, কোথাও সাদা কাগজে নথি, তারা হাতে লেখা নথি তারা দিয়ে দিচ্ছে। তো সেই ক্ষেত্র থেকে দাঁড়িয়ে কমিশনে অভিযোগ করেছে, তেমন রাজ্য সরকার অভিযোগ করেছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে তারা বিভিন্ন লোকের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দিচ্ছে। সেইখানে আজকে সুপ্রিম কোর্ট অত্যন্ত বিরক্ত প্রকাশ করে তারা হাইকোর্টের প্রধান বিচারপতির অবজারভেশনে এসআইআর প্রক্রিয়াটা সংগঠিত করতে বলেছেন। আরো ডিস্ট্রিক্ট যারা জাজ রয়েছেন তাদের তত্ত্বাবধানেও এসআইআর প্রক্রিয়া হতে পারে, এমনটাই আজকে সুপ্রিম কোর্টের রায়। সব থেকে বড় এই মুহূর্তের রায়। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, কথা বলবো স্যারের সাথে। স্যার, দীর্ঘদিন ধরে এসআইআর নিয়ে আপনি বলছিলেন, আজকে সব থেকে বড় রায়, কি বলবেন? দেখো, শুধু রায়টা বড় নয়, তিনটে আমার ইমিডিয়েট রিয়াকশন। একটা হলো এটা ঐতিহাসিক রায়। ইলেকশন কমিশনের হাত থেকে সরাসরি কোনো কাজ নিয়ে নেওয়া এই প্রথম ভারতবর্ষে হলো। স্বাধীন ভারতবর্ষে এই প্রথম ইলেকশন কমিশন তার নিজের কাজ হারালেন এবং জুডিশিয়ারি এই দায়িত্ব নিয়ে নিল। এটা হলো ইলেকশন কমিশনের জায়গা থেকে বড় পরাজয়। দ্বিতীয় যেটা, এ রাজ্য বেঁচে গেল, পশ্চিমবাংলার মানুষ বেঁচে গেল। আজকে সুপ্রিম কোর্টের এই হস্তক্ষেপের ফলে পশ্চিমবাংলার সাধারণ মানুষ, ভোটার, তারা বেঁচে গেল। তার কারণ আর এই অভিযোগটা কোনো মতেই তৃণমূল কংগ্রেস করতে পারবে না বা এ নিয়ে রাজনীতি করতে পারবে না যে এসআইআরটা ইলেকশন কমিশনের দ্বারা হয়েছে। ফলে পুরো ব্লেম গেম যেটা চলছিল এবং তালিকা প্রকাশের পরে তৃণমূল কংগ্রেস একেবারে সিএ এনআরসির মতন আন্দোলন গড়ে তুলবার যে উদ্যোগ বা যে ধরনের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছিলাম, রাজ্যকে তটস্থ করে রাখা, ব্যতিব্যস্ত করে রাখা, সেই জায়গা থেকে পশ্চিমবাংলার মানুষ বেঁচে গেল আজকে সুপ্রিম কোর্টের রায়ে বা সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের ফলে। থার্ড যে বিষয়টা আমি বলবো, একইভাবে এটা নিয়ে বিজেপিও যে বিরাট রাজনীতি করবার সুযোগ, সেটাও কিন্তু তারা হারালো। অর্থাৎ রাজনৈতিক দলগুলো রাজনীতি করবার সুযোগ কিন্তু অনেকটাই হারিয়ে ফেললো দুই দলই। তৃণমূল কংগ্রেসও যেমন হারালো, বিজেপিও সমান পরিমাণে হারালো। কারণ এখন বিচার বিভাগের তত্ত্বাবধানে, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে, হাইকোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে, জেলা বিচারপতিদের সামনে রেখে যে এসআইআর হবে, অন্তত পক্ষে থিওরিটিক্যালি আর কোনো রাজনৈতিক দল বলতে পারবে না যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে নাম কেটে দেওয়া হয়েছে বা ডকুমেন্টেশন দেওয়া হয়নি বা নাম রেখে দেওয়া হয়েছে। তা নিয়ে যে রাজনীতি, যেটা আমি বারবার বিভিন্ন অভিযোগের রাজনীতি শুধু নয়, ওটা নিয়ে মানুষকে তাতানো, মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা। দেখো, কোনো নেতার গায়ে তো আর টাচ পড়ে না, সাধারণ মানুষ তারা বলি হন। ফলে সেই সাধারণ মানুষ আজকে সুপ্রিম কোর্টের রায়ের ফলে তাদের হয়রানি কমবে, তাদের রাজনৈতিক নেতারা তাদেরকে নিয়ে খেলতে পারবে না, বলি দিতে পারবে না। তাদেরকে নিয়ে যেভাবে অত্যাচার রাজনৈতিক নেতারা করেন, সেখান থেকে কিন্তু আজকে সাধারণ মানুষ অনেকটাই নিষ্কৃতি পেল বা রক্ষা পেল। এইবার তোমাকে আমি বলি, পলিটিক্যাল জায়গা থেকে যদি তুমি আমায় বলো যে না, প্রথমত সাধারণ তোমার দর্শককে বলি যে কিভাবে এবার বাকি এসআইআর প্রক্রিয়াটা হবে। প্রথমত 28 তারিখে ভোটার তালিকা যে সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করার কথা ছিল ইলেকশন কমিশন, সেটা করে দিবে। কোন অংশটা করে দিবে? যে অংশে এখনো লজিক্যাল ডিসক্রিপেন্সিতে সমস্যা রয়েছে, সেই ইলেকশন কমিশনের ভাষায় 5% হলে প্রায় 40 লাখের মতন, প্রায় 40 লাখকে বাদ দিয়ে বাকি যেখানে ইতিমধ্যেই শুনানি হয়ে গেছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি ডকুমেন্টেশনও কমপ্লিট হয়ে গেছে, সেইখানে কিন্তু 28 তারিখে একটা ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করবে। তারপরে যেটা থাকবে সেটা হলো সাপ্লিমেন্টারি। এই সাপ্লিমেন্টারি ভোটার তালিকা পরবর্তী 28 তারিখের পরবর্তী বিভিন্ন পর্যায়ে প্রকাশিত হবে। যেভাবে বিচারপতিদের নেতৃত্বে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামগুলো ক্লিয়ার হবে বা ক্লিয়ার হবে না, সেই অনুসারে কিন্তু
সাবসিকুয়েন্টলি বা পরবর্তী পর্যায়ে তারা তালিকা প্রকাশ করে জানিয়ে দিবেন। এবং সেটা মনে রাখবেন, নমিনেশন অর্থাৎ প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার দিন পর্যন্ত এই সংশোধনী বা সংযোজনের কাজ চলতে পারে। তার মানে ফাইনাল ভোটার তালিকা প্রকাশের দিন কিন্তু পেছালো না, সেটা 28 তারিখে থাকলো। থার্ড যে বিষয়টা, সেটা হলো আগামীকাল শনিবার সিও রাজ্যের যে হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে সিও, রাজ্যের মুখ্য সচিব, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ এবং মানে তারা সবাই মিলে একটি বৈঠক করবেন। তা মানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করবেন কোন জেলায় কোন বিচারপতিরা দায়িত্ব পাবেন, অবসরপ্রাপ্ত বিচারপতিরাও পেতে পারেন, তারা তত্ত্বাবধানে থাকবে। অর্থাৎ জেলায় যে লজিক্যাল ডিসক্রিপেন্সির ডকুমেন্টেশন ভেরিফিকেশনের কাজ চলছে সেখানে মাইক্রো অবজারভাররাও থাকবে, কিন্তু সেখানে ইআরওরাও থাকবে, কিন্তু সেখানে অবজারভাররাও থাকবে, কেউ বাদ যাবে না। শুধু যুক্ত হবে এর মধ্যে বিচার বিভাগীয় আধিকারিক, মানে আরো পরিষ্কার করে বলতে গেলে জেলা বিচারক যুক্ত হবেন বা রিটায়ার্ড জেলা বিচারক যুক্ত হবেন এর মধ্যে, শুধু তত্ত্বাবধান করতে, যে কেউ যাতে ব্লেম গেম করতে না পারে। বিচারপতি আজকে যে রায় দিয়েছেন, সূর্যকান্ত বারবার বলেছেন যে এটা এনাফ ইজ এনাফ। রাজ্য সরকার একদিকে সহযোগিতা করছে না, আরেকদিকে ইলেকশন কমিশন এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারছে না। তার ফলে নির্বাচন সঠিক সময় না হলে একটা সাংবিধানিক সংকট হবে। ফলে বিচার বিভাগের সামনে দুটো রাস্তা খোলা ছিল। একটা হলো সরাসরি বিচার বিভাগীয় হস্তক্ষেপের মাধ্যমে বাকি কাজ সম্পূর্ণ করা, অথবা ভিন্ন রাজ্য থেকে আধিকারিক এনে কাজটা সম্পূর্ণ করা। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে বাকি লজিক্যাল ডিসক্রিপেন্সির যে স্কুটিনি সেই কাজ সম্পন্ন করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এর থেকে ভালো রায় আর কিছু হতে পারে না। যদিও একজন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসাবে বলতে চাই যে এর ফলে ইলেকশন কমিশনের হাতে দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু অন্য কোনো সংস্থা নিতে পারে, এই নজির তৈরি হয়ে গেল। অর্থাৎ আমরা যেটা এতদিন বলতাম যে ইলেকশন, এবং সুপ্রিম কোর্টও বলেছে যে মানে ইলেকশন কমিশনের হাতে ওসেনিক পাওয়ার আছে, মানে সমুদ্রের তুল্য ক্ষমতা আছে। আজকে কিন্তু সুপ্রিম কোর্ট তার রায়ে পরিষ্কার করে ইলেকশন কমিশনের থেকে দায়িত্ব যখন বিচার বিভাগের হাতে নিয়ে নিল, তার অর্থ হলো যে ইলেকশন কমিশনের ভূমিকা কিন্তু খর্ব হলো। আগামী দিনে নির্বাচন চলাকালীন এই রকম জটিল পরিস্থিতি পশ্চিমবাংলার মতন রাজ্যে যদি হয়, তাহলে ইলেকশন প্রক্রিয়া কি আগামী দিনে ইলেকশন কমিশনের থেকে কলকাতা হাইকোর্টকে দিয়ে দিতে পারে সুপ্রিম কোর্ট, বা অন্য কোনো সংস্থাকে দিয়ে দিতে পারে। অর্থাৎ সংবিধানের 24 নম্বর ধারায় ইলেকশন কমিশনকে আমরা যেমন সুপারিনটেন্ডেন্ট ডাইরেকশন এবং কন্ট্রোল ইলেকশনের ক্ষেত্রে বা নির্বাচনী তালিকার ক্ষেত্রে চূড়ান্ত অথরিটি বলে এতদিন জানতাম, আজকে রায়ের ফলে এটা প্রমাণিত হয়ে গেল যে মাননীয় বিচারপতিরা সুপ্রিম কোর্টের, তারা কিন্তু সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনের যে কাজ, সেই কাজ তারা অন্য সংস্থার হাতে অর্পণ করতে পারেন সময় মতন সুষ্ঠুভাবে সেই কাজ পরিচালনা করার জন্য। এক্ষেত্রে এসআইআর এর যে কাজ একান্তভাবে ছিল ইলেকশন কমিশনের, সেই কাজ কিন্তু তারা কলকাতা হাইকোর্টকে দিয়ে দিল, বিচার বিভাগের তত্ত্বাবধানে এবার হবে। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আজকে পরিষ্কার করে কোর্টে, আপনি বারবার বলছেন যে এই যে একটা আইন শৃঙ্খলার একটা অবনতি হতো এসআইআর এর লিস্ট ঘোষণার পর, কিন্তু তিনি বলছেন এসআইআর এর লিস্ট যদি 95% 28 তারিখে ঘোষণা হয়, 5% যদি বাকি থাকে, তাহলে কিন্তু আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। এটাও কিন্তু আজকে সুপ্রিম কোর্টের কাছে পরিষ্কার করে দিয়েছেন তিনি, কি বলবেন? না, আর কোনো সুযোগ নেই। এবার যদি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে আজকে যেটা করেছে সুপ্রিম কোর্ট, তীব্র ভর্ৎসনা করেছে। ডাইরেক্টর জেনারেল অফ পুলিশকে শেষবার সতর্ক করে দিয়েছে যে যেভাবে ল অ্যান্ড অর্ডার বিগড়ে গেছে, যেভাবে ইলেকশন কমিশনের সাথে যুক্ত আধিকারিকরা মারধর খাচ্ছে,
শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তো তুমি জানো, একের পরে এক এফআইআর করেছে ইলেকশন কমিশন, ব্যবস্থা নেয়নি। ফলে সব মিলে আমি তোমায় বলছি যে আজকে কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার ডাইরেক্টর জেনারেল অফ পুলিশকে বলে দিয়েছে যে এবার যদি আপনি ব্যবস্থা না গ্রহণ করেন তাহলে সুপ্রিম কোর্ট আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিবে। ফলে একেবারে তোমাকে পরিষ্কার করে বলছি, আমি যে আশঙ্কাটা প্রকাশ করেছিলাম যে এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশের পরে রাজ্যে একটা অরাজক পরিস্থিতি পলিটিক্যাল কারণে তৈরি করা হবে, সেই সম্ভাবনা একেবারে মানে শেষ হয়ে গেল বলেই মনে করি। এরপরেও যদি কেউ করে তাহলে কিন্তু সে মানে সেই আইন শৃঙ্খলা যদি সঠিকভাবে দমন করতে পুলিশ না পারে তাহলে কিন্তু পরিষ্কার ডিজিপি কে দায়িত্ব নিতে হবে এবং সুপ্রিম কোর্টের কিন্তু শাস্তির সম্মুখীন তাকে হতে হবে, সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে। ফলে আজকের রায়ের ফলে, আজকে এই রায়টাকে আমি বেস্ট রায় বলছি, যদিও এক রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে বারবার বলছি যে এর ফলে ইলেকশন কমিশনের ক্ষমতা খর্ব হলো। দ্বিতীয় যেটা সেটা হলো এই রায়ের ফলে প্রথমত হলো যে রাজ্যে অরাজক পরিস্থিতি মানে ভোটার তালিকা প্রকাশের পরে যে আশঙ্কা প্রকাশ করেছিলাম সেটা নির্মূল হলো। দ্বিতীয় যেটা, এটা নিয়ে তৃণমূল কংগ্রেস বা বিজেপি আর রাজনীতি করবার কোনো সুযোগ পাবে না, ইলেকশনের ইস্যুগুলো উঠে আসবার সম্ভাবনা থাকবে। থার্ড যে বিষয় সেটা হলো ইলেকশন মানে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিয়েছে যে এই রায়ের মানে যারা মানে এই এখন শুনানি এখন যারা স্কুটিনির কাজ করবেন তারা সরাসরি সুপ্রিম কোর্টের কর্তৃত্বে করবেন, অর্থাৎ সুপ্রিম কোর্ট এর আদেশ অনুসারে করছেন, এটা মানতে হবে। ভুল করার জায়গায় থাকবে না স্যার, না, ভুল যদি করেও সেটা মেনে নিতে হবে। মানে যদি মানে তালিকায় আমার নাম না থাকে তাহলে আমার আর বিষাদগার করলে হবে না, ইলেকশন কমিশনের বিরুদ্ধে আর তোপ ডাকতে পারবো না। কারণ আজকে একদম পরিষ্কার সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এই কাজটা হবে সুপ্রিম কোর্টের নির্দেশে। এই পুরো কাজটা যারা পরিচালনা করবেন বিচার বিভাগ, সেইটা সুপ্রিম কোর্টের তরফ থেকে তারা করবেন। ফলে এখন কোনো ব্যক্তি যদি নাম না থাকে তার দায়টা সুপ্রিম কোর্টেরই নিতে হবে, তার দায় কিন্তু আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার থাকলো না। এবং একই সাথে তোমায় বলতে চাই, তৃণমূলের জায়গা থেকে একটা বলার আছে যে দেখুন, আমরা যখন মাঠে নামি তখন আমরা আমাদের সত্ত্বে বা আমাদের মতন করে টার্মস অ্যান্ড কন্ডিশনে কিন্তু নাড়িয়ে দিতে পারি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় দেখো সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করেছেন, সেইটাকে প্রচার ব্যানার পোস্টার এনেছেন। তারপরে সচেতনভাবে যে লাস্ট কয়েকদিন ধরে অভিযোগ ছিল যে এআরও এবং ইআরও এদেরকে মানে কার্যত বলে দেওয়া হয়েছিল যে স্কুটিনির কাজ জানি ধীরে ধীরে হয়, স্কুটিনির কাজ যাতে মানে ধীরে ধীরে হয় সেটা বলে দিয়েছিল। এআরও এবং অ্যাসিস্ট্যান্ট ইআরও তারা সেই অনুযায়ী ধীরে 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 স্কুটিনি করে কাজটা যত দেরি করা যায় সেই চেষ্টা করেছে। থার্ড যেটা সেটা হলো, এর আগে তুমি জানো যে ৬,৮০০ বুথে একজনও মৃত নাম পাওয়া যায়নি। ফলে সেটাও মানে এআরও ইআরও বা বিএলও দিয়ে তৃণমূল কংগ্রেস করিয়েছে। তারপরে তুমি যদি বলো রাস্তার রাজনীতি, মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াগড়ে গিয়ে মিছিল করেছে, মানে বিটি রোডের মিছিল করেছে, নানা জায়গায় মিটিং মিছিল করেছে এবং পুরো এক্সারসাইজে তৃণমূল কংগ্রেস যেভাবে বিএলওদেরকে শাসিয়েছে, বিএলওদেরকে নিয়ন্ত্রণ করেছে, ইআরওদের নিয়ন্ত্রণ করেছে, সেইটা কিন্তু মানে কমব্যাট না ইলেকশন কমিশন করতে পেরেছে, না অবজারভার নিয়োগ করে সেটাকে আটকাতে পেরেছে, না বিজেপি বিরোধী দল বা সিপিএম বিরোধী দল হিসাবে করতে পেরেছে। ফলে তৃণমূল কংগ্রেস যা চেয়েছে সেইটাই হয়েছে। দ্বিতীয় যে কথাটা আমি বললাম, আজকের রায়ের ফলে কিন্তু এআরও অ্যাসিস্ট্যান্ট এআরও যারা সত্যি নিরপেক্ষভাবে কাজ করতে চেয়েছিল, এমন কিছু তো মানুষ আছে রে বাবা, সবাই তো আর বিক্রি হয়নি। তাহলে যারা বিক্রি হয়নি এআরও এবং অ্যাসিস্ট্যান্ট এআরও মানে রাজ্য সরকারের আধিকারিকদের মধ্যে যারা বিক্রি হয়নি বাজারে, সিদ্ধারা সোজা রেখেছে, তারা কিন্তু আজকে রাত্রেবেলা ঘুমোতে যাবে। কারণ তাদের উপর তৃণমূল কংগ্রেসের যে চাপ ছিল, একদিকে তৃণমূল কংগ্রেসের চাপ, আরেকদিকে দিল্লির থেকে ইলেকশন কমিশনের চাপ, বেচারারা মানে স্যান্ডউইচ অবস্থা ছিল। ফলে আজকে তারা শান্তি পেল। ভাই নাম আজকে এখন যদি নাম বাদ যায় তাহলে দায় হবে মানে সুপ্রিম কোর্টের বা বিচার বিভাগের, আর নাম যদি থাকে তাতেও আমার কোনো যায় আসে না। ফলে নাম বাদ, তখন যদি নাম বাদ যেত তৃণমূল কংগ্রেস তাহলে দেখে দিত, বাড়ি ঘেরাও করে দিত, চাকরিতে সমস্যা করতো, ডিস্টার্ব দিত। মানে অ্যাসিস্ট্যান্ট ইয়ারও আজকে রাত্রেবেলা ঘুমোবে,
তারা আজকে ঘুমোবে সুপ্রিম কোর্টের এই রায়ের পাওয়ারে। তার কারণ তাদের অবস্থা স্যান্ডউইচ ছিল। যে সমস্ত ইআরও স্বাধীনভাবে কাজ করছিলেন, যারা তৃণমূল কংগ্রেসের কাছে বিক্রি হয়নি, তারা কিন্তু আজকে শান্তিতে ঘুমোবেন এই কারণেই যে এখন থেকে যতটুকু স্ক্রুটিনির কাজ বাকি আছে, নাম বাদ গেলেও তাদের উপর কেউ দোষারোপ করতে পারবে না, নাম যুক্ত হলেও তাদের উপর কেউ দোষারোপ করতে পারবে না। কার জয় স্যার, শেষমেশ কার জয়? আমি তো মনে করি, দেখো, ইলেকশন কমিশনের পরাজয় হয়েছে এই নিয়ে কোনো কথা নেই। কারণ ইলেকশন কমিশনকে সংবিধান সোল অথরিটি দিয়েছে নির্বাচন পরিচালনা করা এবং নির্বাচনের তালিকা তৈরি করা। ইলেকশন কমিশন সেই কাজটি করতে পারেনি। কেন করতে পারেনি তোমাকে একাধিক দিন বলেছি। রাজ্য সরকারের অসহযোগিতা একটা প্রধান কারণ। অফিসার না, রাজ্য সরকার পরিষ্কার প্রথমের থেকেই এসআইআর করতে দিব না, একমাত্র রাজ্য যেটা প্রথম থেকে বলেছে। কিন্তু তার থেকেও বড় কথা, ইলেকশন কমিশনের পরিকল্পনার অভাব ছিল। ডে ওয়ান থেকে ইলেকশন কমিশন যদি প্রত্যেকটা বিধানসভাতে একজন করে অবজারভার নিয়োগ করতো এবং জেলা স্তরে একজন অবজারভার, যেটা পরে তারা নিয়োগ করেছে, তাহলে ডিএমদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারতো। ইলেকশন কমিশন সেন্ট্রাল ফোর্স যদি নামাতে পারতো, তাহলে বিএলওরা ভয়মুক্ত ভাবে তালিকা তৈরি, ভোটার তালিকা তৈরি করতে পারতো। ফলে ইলেকশন কমিশনের যে এই যে বয়স্ক মানুষ যারা মানে হয়রানি হয়েছেন, মানে হিয়ারিং এ হয়রানি হয়েছেন, তাদের মানে বিএলওদেরকে বাড়িতে পাঠাতে পারেনি, আদেশ দিয়েই ক্লান্ত হয়েছে। যদি গণেশ কুমার পশ্চিমবাংলায় এসে দেখতেন যে না, বয়স্ক লোকদেরকে জোর করে আনা হচ্ছে অভিনয় করানোর জন্য, মানে তাদেরকেও আনা হচ্ছে, বয়স্ক অসুস্থ লোককে আনা, অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে শুধু তৃণমূলের রাজনীতিটাকে সার্ভ করার জন্য, তৃণমূলের দেখাতে চেয়েছিল যে মানুষ কত হয়রানি হচ্ছে, সেই অনুযায়ী এক শ্রেণী ইআরওরা তৃণমূলের হয়ে কাজ করে মানুষকে হয়রানি করেছে। এটা না বিরোধীরা তুলে ধরতে পেরেছে, না মানে ইলেকশন কমিশন তুলে ধরতে পেরেছে। পরিকল্পনার অভাব অবশ্যই ইলেকশন কমিশনের ছিল। ইলেকশন কমিশনের পরাজয় হয়েছে আজকের রায়ে, সেটা আমি তোমাকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই। কিন্তু একই সাথে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির আগামী দিনে ব্যাপক পরিমাণে যে এসআইআর এর ভোটার তালিকা সংশোধনের পরে যে রাজনীতি করতো, তারা মানে প্ল্যান করে রেখেছিল এবং মানুষের ভোগান্তি হতো এবং সাধারণভাবে মানে বিজেপিকে দোষারোপ করে তৃণমূল কংগ্রেস কার্যত রাজ্যটাকে অচল করত এবং আইন শৃঙ্খলা নিজের হাতে নিয়ে নিত। এখান থেকে অন্তত মানুষ কিছুটা রেহাই পেল আজকে রায়ের ফলে এবং ব্লেম গেম বন্ধ হবে। এবং ফাইনালি তোমাকে আমি বলবো, এর থেকে ভালো রায় আর কিছু হতে পারে না। কারণ যে সমস্ত নিরপেক্ষ ইআরওরা কাজ করছিলেন, তারা অন্তত পক্ষে আজকে শান্তিতে ঘুমোতে যেতে পারবেন। ফলে শেষ এবং নির্বাচনটাও সময় মতন হওয়ার মতন পরিস্থিতি আজকে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার রায়ের ফলে নিশ্চিত হলো।